প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন যে কারণে অস্বস্তিতে আওয়ামী লীগ। দেখুন কোন কারণে সরকার গঠন করেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ। এরপর রয়েছে যে 6টি কারণে বাংলাদেশে আমলাতন্ত্রের উত্থান। দেখুন কারণগুলো কি কি। এখন দেখুন বিস্তারিত। প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বস্তিতে নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে বিদ্রোহী প্রার্থী দমনে আগের কঠোর নীতির প্রতি কিছুটা শিথিল মনোভাব রয়েছে দলটির হাইকমান্ডের। কেন্দ্রের নমনীয় মনোভাব, ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থীরাও ছাড় দিতে রাজি নন, যার কারণে আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত এই দলটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সহিংসতার মাত্রা আরো বাড়ার আশঙ্কা করছে দলের শীর্ষ পর্যায়ের নেতারা। জানা গেছে এবারই প্রথম উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ 2014 সালে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পরই স্থানীয় পর্যায়ে সব নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আইন সংশোধনের আগেই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ায় সেখানে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ ছিল না। সেবার মোটামুটি রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা সব দলই কম বেশি স্থানীয় পর্যায়ের সব নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু এবারই ব্যতিক্রম দেখা যাচ্ছে। উপজেলা পরিষদের এবারের নির্বাচনে ভোটের মাঠে আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে সরব রয়েছে বিদ্রোহী প্রার্থীরা। তবে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থিতার বিষয়টি আওয়ামী লীগ উন্মুক্ত করে দেওয়ার কৌশল নিলেও দলীয় কোন্দলের প্রকাশ ঠেকাতে সতর্ক। কোন্দল ঠেকাতে নির্বাচন হতে যাওয়া জেলা এবং উপজেলাগুলোর নেতাকর্মীদের কঠোর বার্তা পাঠানো হয়েছে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে। দেশের কোন এলাকায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় এবং বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ ঘটলে এবং সেসবের জন্য দল সমালোচিত হলে দায়ীদের বিরুদ্ধে কেন্দ্র থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দল মনোনীত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত মাঠে ছড়িয়ে পড়ে কিনা সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। বিদ্রোহী প্রার্থী দমনে কেন্দ্র থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলেও কোন্দলের জেরে অপ্রীতিকর কিছু ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় সূত্র জানায়, উপজেলা নির্বাচনকে জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগ নমনীয় মনোভাবের সুযোগ নিয়ে সারা দেশের তৃণমূলের প্রার্থীরা পরস্পরকে ঘায়েল করতে নানাভাবে চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রচারণায় একে অন্যের বিরুদ্ধে বিষোদাগার করছেন। এতে করে তৃণমূল আওয়ামী লীগে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। এর আগে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা পড়ে হাজারো অভিযোগ। ফলে ভোটের মাঠে দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা দলটির শীর্ষ নেতৃত্ব একেবারে উড়িয়ে দিচ্ছেন না। এছাড়া অতীতে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে মন্ত্রী, এমপি এবং জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল প্রকটভাবে দৃশ্যমান হয়ে ওঠে। স্থানীয় পর্যায়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে কেউ কাউকে কোনো ছাড় দিতে রাজি নন। অনেকেই নিজস্ব বলয় তৈরি করে মাঠে নিজের শক্তি জানান দেন। আওয়ামী লীগের একাধিক নেতা এ প্রসঙ্গে জানান, এবার প্রথমবারের মতো উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও দলের কেউ বিদ্রোহী প্রার্থী হলেও কোনো মাথা ব্যথা নেই ক্ষমতাসীন দলটির। আপাত দৃষ্টিতে বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা না নেওয়ার ব্যাপারে নমনীয় রয়েছে দল। শুধু নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য এ ধরনের মনোভাব পোষণ করা হচ্ছে। তবে অভ্যন্তরীণ সহিংসতা সংঘাত নিয়ে কিছুটা উদ্বেগও কাজ করছে। তবে কেউ বিশৃঙ্খলা করলে পার পাবে না। নির্বাচনের মাঠে ক্ষুব্ধ নেতাকর্মীদের ক্ষোভ এবং অসন্তোষের বহিঃপ্রকাশ যেন না ঘটে সেদিকে সতর্ক থাকতে প্রার্থী সহ নেতাকর্মীদের হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন দেখুন যে 6টি কারণে বাংলাদেশে আমলাতন্ত্রের উত্থান হয়েছে। দেখুন কারণগুলো কি কি। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন ক্রমশই বড় হয়ে উঠছে, আওয়ামী লীগ কি আমলা নির্ভর হয়ে পড়েছে? এবার কি আমলাতন্ত্রের উত্থান ঘটল? বিভিন্ন কারণে রাজনৈতিক অঙ্গনে এই প্রশ্নগুলো উঠছে। যে 6টি কারণে এই প্রশ্নগুলো উঠছে সেই 6টি কারণ হলো: 1. টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা এসে আওয়ামী লীগ দলের সিনিয়র এবং অভিজ্ঞদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছে। গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ে এমন অনেকে দায়িত্ব পেয়েছেন যারা প্রথমবার এমপি এবং মন্ত্রী হয়েছেন। ফলে তারা একটি সরকার কিভাবে পরিচালিত হয়, মন্ত্রণালয়ের কাজের গতি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে মোটেও অবহিত নন। এ কারণে প্রথম দিন থেকেই তারা আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন বলেই প্রাপ্ত খবরে জানা গেছে। উদাহরণ হিসেবে বলা যায় যে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম আইনজীবী হিসেবে অত্যন্ত দক্ষ, কিন্তু তিনি এবার প্রথম এমপি হয়েই মন্ত্রী হয়েছেন। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় একটি অত্যন্ত জটিল এবং বড় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের দায়িত্ব, কার্যক্রম এবং গতি প্রকৃতি বুঝতে একজন বুদ্ধিমান মানুষেরও অনেক সময় লাগার কথা। সেখানে নতুন কেউ দায়িত্ব এলে তাকে আমলাদের উপর নির্ভরশীল হতে হবে, এটাই স্বাভাবিক। একইভাবে বলা যায় যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যেটা সবসময় ঝানু এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের দেওয়া হয়, যারা সারা দেশের রাজনীতি এবং উন্নয়ন সম্বন্ধে ধারণা রাখেন, সেখানে এবার একজন নবীন মন্ত্রীকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি প্রথম মন্ত্রী হয়েছেন, তিনি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবে সফল, কিন্তু সরকার পরিচালনার গতি প্রকৃতি বুঝতে তার সময় লাগবে। কাজেই তিনি চান বা না চান, আমলাদের উপর তাকে নির্ভর করতেই হবে। এভাবে দেখা যায় যে দুইটি মন্ত্রণালয় ছাড়া অধিকাংশ মন্ত্রণালয় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আমলাদের গুরুত্ব বেড়েছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা অনেক বেশি মতামত দিতে পারছেন। 2. বিভিন্ন মন্ত্রণালয় যারা সচিব পর্যায়ে রয়েছেন, তারা প্রধান হিসাব নিরীক্ষকও বটে। তারা দীর্ঘদিন ধরে সচিবের দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক বিবেচনায় তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। আওয়ামী লীগের ঘনিষ্ঠ নয় এমন সচিব নেই বললেই চলে। কাজেই তাদের একটি রাজনৈতিক প্রভাব আছে, রাজনৈতিক বলয়ও আছে। সে কারণে তারা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার সহ আওয়ামী লীগের অন্যান্য ইস্যুগুলোর ব্যাপারেও ওয়াকিবহাল। যেহেতু প্রশাসনের নিয়ন্ত্রণ তাদের হাতে এবং প্রশাসনের শীর্ষ পদ তাদের, এ কারণেই মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে তারা মন্ত্রীদের চেয়ে বেশি ভূমিকা রাখছেন বলে জানা গেছে। 3. মাঠ প্রশাসন এবং মধ্য পর্যায়ের প্রশাসনের মধ্যেও এখন আওয়ামী লীগ হয়ে যাওয়ার প্রবণতাগুলো বেড়েছে। আমলাদের অনেকেই এখন নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে কোনো কুণ্ঠাবোধ করছেন না এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল তা কোনো রাগঢাক ছাড়াই বলছেন, যার ফলে আমলারা যখন রাজনীতিবিদে পরিণত হচ্ছেন তখন রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারাই এখন রাজনীতির গতি প্রকৃতির নিয়ন্ত্রক হয়ে যাচ্ছেন। ফলে আমলারা যখন রাজনীতিবিদে পরিণত হচ্ছেন তখন রাজনীতিবিদরা কোণঠাসা হয়ে পড়বেন, এটাই স্বাভাবিক। বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারাই এখন রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করছেন। রাজনীতিবিদদের তাদের ভালোমন্দ উপদেশ দিচ্ছেন, এমনকি কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব কিভাবে পরিচালিত হওয়া উচিত সে ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন। 4. যেহেতু এবার হেভিওয়েট মন্ত্রীরা মন্ত্রিসভায় নেই, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে যারা পরিচিত তারাও এবার মন্ত্রিসভায় নেই, কাজেই প্রধানমন্ত্রীর পরামর্শক হিসেবেও আমলাদের উত্থান ঘটেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়কারী তারাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। একমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া এমন কোন রাজনীতিবিদ নীতি নির্ধারণী পর্যায়ে নেই যারা প্রধানমন্ত্রীর সঙ্গে নীতি নির্ধারণী বিষয়ে পরামর্শ করতে পারে। সেক্ষেত্রে আমলারাই নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের মুখ্য ভূমিকা পালন করছেন। 5. প্রধানমন্ত্রীর যেই উপদেষ্টা মণ্ডলী, সেই উপদেষ্টা মণ্ডলীও আমলা নির্ভর এবং আমলা নিয়ন্ত্রিত। সেখান থেকেও যে উপদেশগুলি আসছে সেই উপদেশগুলো আমলাতান্ত্রিক আলোকেই আসছে। তারা প্রাক্তন আমলা হওয়ার কারণেও আমলাদের দিয়ে কাজ করানোর ব্যাপারে অধিক মাত্রায় তারা আগ্রহী। 6. জানুয়ারিতে মন্ত্রিসভা গঠনের পর দেখা গেছে শুধু প্রশাসন নয়, সরকার পরিচালনায় আমলাদের প্রভাব অনেক বেড়ে গেছে। একমাত্র দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়া রাজনীতিবিদদের সরকারের নীতি নির্ধারণী ব্যাপারে বা সরকারের কাজে অংশগ্রহণের হার অনেক কম। মন্ত্রীরা এখন পর্যন্ত তাদের মন্ত্রণালয়গুলো বুঝে উঠে নতুন কাজের দায়িত্ব পালনেই ব্যস্ত। কাজেই অনেকেই আশঙ্কা করছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে কি আমলাতন্ত্রের উত্থান ঘটেছে। এদিকে চকবাজারের অগ্নিকাণ্ডে বিএনপির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা উচিত বলে তথ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, হাসান মাহমুদকে সরকার তথ্যমন্ত্রী করে অন্যায় করেছে, প্রধানমন্ত্রীর উচিত তাকে এনএসআই এর প্রধান করা। রোববার 24 ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। গত বুধবার চকবাজারের চুরিহাট্টায় গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি গাড়ি এবং খাবার হোটেলে গ্যাস সিলিন্ডারেও বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়ায় ওয়াহেদ মেনশনে, আর সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। সরকারি হিসেবে 67 জনের প্রাণহানির একটি বড় অংশই রাস্তা এবং খাবার হোটেলে হয়েছে, বাকিটা হয়েছে ওয়াহেদ মেনশনে। সেখানকার তৃতীয় এবং চতুর্থ তলায় আবাসিক ব্যবস্থা ছিল, আর নিচতলা এবং দোতলায় বিভিন্ন পণ্য মজুদ ছিল। দেশে গণতন্ত্র না থাকার কারণে চকবাজারের অগ্নিকাণ্ড ঘটেছে বলে এক আলোচনায় বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি
মহাসচিবের বক্তব্যের জবাবে গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, চকবাজারের আগুনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক আমি ঠিক জানি না, তবে পেট্রোল বোমার মতো চকবাজারের আগুনের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। হাসান মাহমুদের সমালোচনা করে রিজভী বলেন, এই ধরনের উদ্ভট লোককে তথ্যমন্ত্রী করে আমার মনে হয় সরকার অন্যায় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান করা। বিএনপির এই নেতা বলেন, পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ এবং বিভীষিকাময় অগ্নিকাণ্ডে নিহত প্রায় 100 মানুষের মৃত্যুতে গোটা জাতির সঙ্গে আমরাও শোকাহত। আমরা বিএনপির পক্ষ থেকে গতকাল শনিবার সারা দেশে শোক দিবস পালন করেছি। এখনো নিখোঁজ 15 জনের অধিক। হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধরা কাতরাচ্ছেন। স্বজনদের কান্না আর বুকফাটা আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। রিজভী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না। রিজভী বলেন, আমি সরকারকে বলবো, এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন, এখন পদত্যাগ করুন। অগ্নিকাণ্ডের রাতে নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী বেগম খালেদা জিয়ার নির্গুম কাটিয়েছেন দাবি করেন রিজভী। অগ্নিকাণ্ডের সারা রাত চারিদিকে বিকট শব্দ, মানুষের আর্তচিৎকার, রাসায়নিক বিস্ফোরণের বিকট শব্দ গ্রাস করেছিল আশেপাশের এলাকা। অল্প দূরত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। তার সারা রাত উৎকণ্ঠায় কেটেছে, আর আমরা উৎকণ্ঠা নিয়ে আল্লাহর কাছে তার নিরাপত্তার জন্য দোয়া করেছি।